আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড আফটারনুন। কি অবস্থা সবার? আশা করি সবাই আমরা ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এই ফেজের বোটানির যে পোর্শনটা হওয়ার কথা ছিল ওইটার মোস্ট প্রবাবলি কোশ্চেন হচ্ছে আজকে লাস্ট ক্লাস। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি গত ৮-৯ দিনের মধ্যে আর কি, যে তোমার কি করার, যে কোশ্চেনটা আর কি যতটুকু সম্ভব সুন্দর মতো মাথায় রাখা যায় বা গুছিয়ে নেওয়া যায়, এই টার্গেট নিয়ে হচ্ছে আমরা মেনলি পড়ছি। তো আজকে যে আমাদের লাস্ট পোর্শনটা বাকি আছে এনজাইম। তো এতদিন আমাদের এখানে কার্বোহাইড্রেট প্রোটিনে যেরকম আমরা একটু সময় নিছিলাম, বুঝতে সময় লাগছে, বোঝানোর অনেক কিছু ছিল। কিন্তু আজকের যে আমাদের ক্লাসটা, আজকের ক্লাসটার মধ্যে যতটুকু না তোমার বোঝানোর আছে, তার চেয়ে যে বিষয়টা তোমাকে বেশি ঝামেলা দিবে সেটা হচ্ছে মুখস্থ। বোঝানোর জায়গা আছে এখানে খালি একটা, আমি তোমাকে একটা এনজাইমের কার্যকারিতায় যে মতবাদ আছে ওইখানে একটা মতবাদ আমি তোমাকে শেখাবো। ওই মতবাদটাই হচ্ছে এখানে বোঝার মতো, এবং ওইখানে অনেক সময় মানে ওই জায়গাটাই হচ্ছে বুঝতে গেলে একটু আমাদের এখানে লেখালেখি করা লাগতে পারে। আর বাকি ম্যাক্সিমাম যাই আছে সবই হচ্ছে এখানে তোমার মুখস্থ। ঠিক আছে? তো এবং কিছু জিনিস তো একদম তোমাকে বানান ধরে ধরে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। কারণ তোমার যে ১ মার্কের কোশ্চেন গুলো আসে লিখিত, ওইটাতেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার এমসিকিউ তেও তো আসতে পারে। পাশাপাশি ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু আজকাল এমসিকিউর পাশাপাশি রিটেন প্রশ্নও রাখে। ওই রিটেনেও তারা এরকম ছোটখাটো জিনিসগুলো দেয় যেগুলো একদম বানান টানান অনেকের ভুল হইতে পারে। এই কারণে এগুলো একদম একটু দেখে শুনে তারপরে পড়তে হবে। তো আমরা দেরি না করে আমরা আমাদের পড়া শুরু করি। যেহেতু শেষ দিন আজকে আমরা যে যা যা দরকার সুন্দর মতো শেষ করে এবার একটা ওভারভিউ বলে যাবো যে এই চ্যাপ্টারে কোন কি ইম্পর্টেন্ট কি না। আমরা আজকে পড়বো হচ্ছে শুরুতে এনজাইম। তা আমি প্রতিদিনের মতোই শুরুতে তোমাকে কিছু কথাবার্তাকে শিখাই আসি, তারপর হচ্ছে আমরা এখানে পড়াটা শুরু করি। আসো। সেটা হচ্ছে প্রথমে তোমার কি মনে রাখতে হবে? প্রথমে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এনজাইম কি ধর্মী বা এনজাইম কি। ঠিক আছে? মনে রাখবা এনজাইমস আর প্রোটিন। এনজাইমস আর প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, তার মানে যে এনজাইম গুলা কি ধর্মী? প্রোটিন ধর্মী। কিন্তু আমি যদি তোমাকে বলি যে প্রোটিনস আর এনজাইম, তাহলে এই কথাটা কি সঠিক হয়? তোমরা বলো আমাকে যে আমি পরের কথাটা যে লিখলাম প্রোটিনস আর এনজাইম, এই কথাটা কি সঠিক কি না? ঠিক না ভুল বলো। ভেরি গুড। ঠিক আছে, এটা কিন্তু ভুল। কেন? এইটাই পরীক্ষায় আসবে যে সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম না। কেন? কারণ তোমাকে আমি প্রোটিনের একটা বিশাল ক্লাসিফিকেশন পড়ায় আসছি, তাই না? ওই তুমি সরল প্রোটিনের কথাই আসো, মনে করো খালি সরল প্রোটিন, বাকি দূর গেলাম না আমরা। সরল প্রোটিনে ছিল অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, গ্লিয়াডিন, প্রোলামিন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। এর একটাও কিন্তু কি হিসেবে কাজ করে না? এনজাইম হিসেবে কাজ করে না। কিন্তু আমরা আজকে যতগুলো এনজাইম পড়বো, হাইড্রোলেজ, ডিহাইড্রোজিনেস, কার্বক্সিকাইনেস, যত এনজাইমের নাম পড়ি না কেন সবাই রাসায়নিক ভাবে কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। তাহলে মনে রাখবো যেটা, সেটা হচ্ছে যত এনজাইম আছে এই দুনিয়ায় সবগুলোর রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন। কিন্তু যত প্রোটিন আছে এই দুনিয়ায় তারা এক একজন এক একটা ফাংশনের জন্য নিয়োজিত। কিছু প্রোটিন আমাদের দেহ গঠনে ভূমিকা রাখে, কিছু প্রোটিন আমাদের প্রতিরক্ষায় ভূমিকা রাখে, কিছু প্রোটিন আমাদের দেহে তোমার হচ্ছে এনজাইমের মতো ভূমিকা রাখে। ঠিক আছে? মানে প্রভাবক রূপে এনজাইম হিসেবে কাজ করে। তার মানে দেখা যাচ্ছে প্রোটিনের অনেক সাব ডিভিশন আছে, কিন্তু যেটা এনজাইমের ক্ষেত্রে নাই। তার মাথায় রাখো জিনিসটা যে এনজাইমস আর প্রোটিন, কিন্তু প্রোটিনস আর নট এনজাইম। অল প্রোটিনস আর নট এনজাইম, মানে সকল এনজাইমই প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম না। এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি আবারও বলতেছি। আচ্ছা, গেল আমাদের এতটুকুর কাজ। এরপর আমরা আসি যেটা, সেটা হচ্ছে এই যে এখান থেকে পাইলাম প্রোটিন ধর্মী গেল। এরপর তুমি মনে রাখবা
এনজাইম, তোমাকে আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা, ঠিক আছে? আমি এ এবং বি, আমি লিখছি নালী, ঠিক আছে? আচ্ছা, যুক্ত হইলে তোমরা অ্যান্সার দিবা এ, বিহীন হইলে তোমরা অ্যান্সার দিবা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে লেখো এনজাইম কোন পথে পরিবাহিত হয়, এ নাকি বি? এনজাইম কোন পথে পরিবাহিত হয়, এ নাকি বি? ওকে, না, যে হচ্ছে আমাদের হচ্ছে জুমে ভিতরে ক্লাসরুমে আছে, তারটা অ্যান্সার হয়েছে, একজনের অ্যান্সার হয়েছে এটা বি না, এটা কিন্তু এ। মনে রাখো এনজাইম নালী যুক্ত পথে পরিবাহিত হয়, ঠিক আছে? এনজাইম নালী যুক্ত পথে পরিবাহিত হয়। তাহলে কে নালীবিহীন পথে পরিবাহিত হয় জানা উচিত না? নালীবিহীন পথে পরিবাহিত হয় হচ্ছে হরমোন। নালীবিহীন পথে কে পরিবাহিত হয়? হরমোন পরিবাহিত হয়, ঠিক আছে? এটা কিন্তু আর ভুল করো না। এনজাইম নালী যুক্ত পথে পরিবাহিত হয়, আর নালীবিহীন পথে পরিবাহিত হয় কে? হরমোন। আচ্ছা, এরকমই আমি আরেকটা প্রশ্ন দিই তোমাদের, সেটা হচ্ছে কার্যকারিতা, ঠিক আছে? নিকটবর্তী নাকি দূরবর্তী? মনে করো এটারে দিলাম এ, এটারে দিলাম বি, বলো। ঠিক আছে, লেখো তোমরা এটার উত্তর দাও যে এর কার্যকারিতা কই, নিকটবর্তী না দূরবর্তী স্থানে? ভেরি গুড, এর কার্যকারিতা নিকটবর্তী স্থানে, ঠিক আছে? মনে রাখবা এনজাইম যে জায়গা থেকে ক্ষরণ করে সে তার কাছেই কাজ করে। যেমন মনে করো এই যে মনে করো অগ্নাশয়, এই লেজের এখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওখান থেকে হরমোন। আর বাকি যত জায়গা আছে পুরোটা জায়গা থেকে কি ক্ষরণ হয়? এনজাইম। তো এটা কই ঢোকানো থাকে? ডিউডেনামের সেকেন্ড পার্টে ঢোকানো থাকে। তো খাবার যখন এখান দিয়ে যায় তখন কি করে এনজাইম? এখানে কি তোমার মনে করো এখান থেকে গন্ত্রে ঢুকে এখানে এসে কি খাবার পরিপাক করা শুরু করে। কিন্তু দূরবর্তী স্থানে কে কাজ করে? দূরবর্তী স্থানে কাজ করে হচ্ছে হরমোন। কেমন তুমি দেখো, এই মাথায় মনে করো পিটুইটারির গ্রন্থি, যেখান থেকে ক্ষরণ হইতেছে তোমার মনে করো যেটা যদি বলি অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, এসিটিএইচ। মনে করো এই এসিটিএইচ কই কাজ করে? এই যে মনে করো যদি আমরা বডি দেই, পা দিলাম, এই যে কিডনি, ঠিক আছে? মনে করো এই যে দুই জায়গায় কিডনি আছে, কিডনির উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে। তো খেয়াল করো কই মাথা আর কই এসে কাজ করতেছে, তাহলে কি দূরবর্তী স্থানে কাজ করে কে? দূরবর্তী স্থানে কাজ করে হচ্ছে হরমোন, আর নিকটবর্তী স্থানে কাজ করে কে? এনজাইম। ওকে, আচ্ছা দেখো তুমি খুব সুন্দর দুইটা জিনিস, তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এখন যে কথাগুলো বলবো এগুলো তোমরা সবাই সব পারো, এটা নিয়ে টেনশন করার কিছু নেই।
সেটা হচ্ছে মনে রাখবা এনজাইম কোনো বিক্রিয়া শুরু বা শেষ করে না। তাহলে কি করে? ত্বরান্বিত করে। মানে কি? বিক্রিয়ার হার বা বেগকে ত্বরান্বিত করে। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবো আমরা। এনজাইম কোনো বিক্রিয়া শুরু বা শেষ করবে না, কিন্তু বিক্রিয়ার হার বা বেগকে কি করবে? ত্বরান্বিত করবে। বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে। নিজে কেমন থাকবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তারপরে মনে রাখবা এরা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট পিএইচ যে সবচেয়ে ভালো কাজ করে। বুঝছো? একজন মানুষ কে আমি জানি না, এই কন্টিনিউয়াসলি জুমে রিকোয়েস্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের তো মনে একটা ক্রাইটেরিয়া বলা ছিল রোল না লিখলে অ্যাকসেপ্ট করবো না। এই কারণে আনফরচুনেটলি করতেও পারতেছি না। আবার নাম যদি লেখা থাকতো, যা কি সব জিনিস মানে অক্ষর মক্ষর দিয়ে লেখা, আমার ক্যাপাসিটির বাইরে বাবা। মানে সরি, তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমি তোমাকে যে কয়টা পয়েন্ট বললাম, আমি প্রথমে বললাম কি এনজাইম হচ্ছে প্রোটিনধর্মী। পরে পড়লাম কি যে এরা কিভাবে পরিবাহিত হয়? নালীযুক্ত পথে। কার্যকারিতা কই? নিকটবর্তী। বিক্রিয়া শুরু বা শেষ করে না, কিন্তু কি করে? ত্বরান্বিত করে। নিজে অপরিবর্তিত থাকে এবং তারা নির্দিষ্ট তাপমাত্রা এবং পিএইচ এ সবচেয়ে ভালো কাজ করে, যেগুলোকে আমরা অপটিমাম টেম্পারেচার, অপটিমাম পিএইচ বলে থাকি। ওকে? আচ্ছা, তাহলে পরে দেখো, এই হচ্ছে আমার শুরুর এনজাইমের বৈশিষ্ট্যের কথাবার্তা। মোটামুটি আমি তোমাকে শিখাই দিলাম। আর একটা জিনিস যেটা তোমাকে করতে হবে, শুরুর দিকে তোমার বইয়ে দেখবা কিছু সাল বিজ্ঞানীর নাম মতবাদ আছে, যে কে সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করে। তারপর তোমার লেখা আছে যেটা, সেটা হচ্ছে প্রথম এনজাইম আবিষ্কার হয় কোত্থেকে, ঠিক আছে, বা ইস্ট কোষে জাইমেজ আবিষ্কার হয় কবে। এগুলো হচ্ছে জাস্ট দাগানোর ব্যাপার, এটা বলার কিছু না, এটা তুমি ওখান থেকে পড়তে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কথা। এবার একটু আমরা আমাদের পড়ায় চলে যাই। এনজাইমের নামকরণ। দেখো, এনজাইমের নামকরণের ব্যাপারটা খুব মজা। ঠিক আছে? তিনটা ভাবে ভাগ করি আমরা। ঠিক আছে? কয়টা ভাবে? তিনটা। মানে তিনটা প্যাটার্নে হচ্ছে তুমি এই নামটা করতে পারবা। আমরা তো জানি, মনে করো একটা বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে, মনে করো এ আর বি অংশগ্রহণ করলো, এখানে আমি সি আর ডি পাইলাম। ঠিক আছে? এ আর বি অংশগ্রহণ করলো, আমরা কি বলছি? বিক্রিয়া শেষে কি পাইছি? সি আর ডি। এই যে যে এ আর বি অংশগ্রহণ করে, এদেরকে আমরা কি বলি? সাবস্ট্রেট। এখানে যে সি আর ডি উৎপন্ন হইলো, এদেরকে আমরা কি বলি? প্রোডাক্ট। তাই তো? আচ্ছা, এখন এনজাইম নাম করার ক্ষেত্রে এই সাবস্ট্রেটকে প্রায়োরিটি দেওয়া হয়। কাকে প্রায়োরিটি দেওয়া হয়? সাবস্ট্রেটকে। এই সাবস্ট্রেটের নামের উপর বেস করে অনেক সময় নামকরণ করা হয়। যেমন দেখো, যদি আমরা সুক্রোজকে ভাঙি, তখন ওই এনজাইমের নাম হয় সুক্রেজ। ঠিক আছে? তারপরে যদি আমরা ইউরিয়ার সাথে ভাঙি, তখন নাম হয় ইউরিয়েজ। আর্জিনিন নাম হয় আর্জিনেজ। টাইরোসিন থাকলে টাইরোসিনেজ। লিপিড লিপিডেজ। প্রোটিন প্রোটিনেজ বা প্রোটিয়েজ। খেয়াল করছো? তার মানে এস থাকলেই সেটা হচ্ছে সাবস্ট্রেটের সাথে, মানে সাবস্ট্রেটের সাথে যখন আমরা করি, তখন আমরা তার শেষে কি যোগ করি? এস যোগ করি। সাবস্ট্রেট যখন আমরা চিন্তা করি, তখন আমরা তার শেষে কি যোগ করি? এস যোগ করি। ঠিক আছে? যেমন তোমার নাম, তোমার নামের শেষে এস বসাই দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার সাবস্ট্রেটের হিসেবে এনজাইমের নাম হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, এখন আমরা তো অনেক ধরনের বিক্রিয়া পড়ছি, কেমিস্ট্রিতে পড়ি না, যে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া, এটা বিয়োজন বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে কি প্রতিটা বিক্রিয়ার একটা নাম আছে, একটা ধরন আছে। অনেক সময় দেখা গেছে ওই বিক্রিয়ার নামের ধরনের উপর বেস করেও এই এনজাইমের নাম করা হয়েছে। যেমন মনে করো, একটা বিক্রিয়ার মধ্যে আমরা কি করব? হাইড্রোলাইসিস করব। মানে কি হয়? পানি অপসারণ করব না পানি যোগ করব। এখানে দেখো কি হয়েছে, এর নামে শেষে আমরা এস বসাই, কিন্তু বিক্রিয়াটা কি ছিল? হাইড্রোলাইসিস ছিল না? এখানে দেখো হাইড্রোলেজ। মনে করো জারণ হয়েছে, মানে অক্সিডেশন হয়েছে,
দেখো অক্সিডেশনকে প্রায়োরিটি দিয়ে অক্সিডেজ, বিজারণ হয়েছে রিডাকশন, দেখো এস যোগ দিয়ে কি হয়েছে রিডাকটেজ। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার ধরন অনুযায়ীও কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। এরপরে আসছে দেখো সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে, মানে কি একটা সার্টেন এক্সটেন্টে সাবস্ট্রেটটাকেও তারা দাম দিচ্ছে, আবার এটা বিক্রিয়া কি ধরনের, তার মানে দুইটা মিলায়া হচ্ছে নাম হইতেছে, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে আসলে আসতে পারে। যেমন দিছে সাবস্ট্রেট হেক্সোজ হচ্ছে গ্লুকোজ, আর এনজাইমের নাম হচ্ছে কাইনেস। ঠিক আছে, গ্লুকোজটা কি 6 কার্বন বিশিষ্ট না, হেক্সোজ আর কাইনেস, তো একসাথে এনজাইমের নাম হচ্ছে কি হেক্সোকাইনেস। কাজ কি করে দেখো, কাজ হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে। এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করলো, এই এনজাইমের নাম কি দিছে, হেক্সোকাইনেস। তুমি মনে রাখবা কোনো বিক্রিয়ায় যদি আমরা এরকম ফসফেট যোগ করি তখন এটাকে আমরা বলি হচ্ছে কাইনেস। ঠিক আছে, কোথাও ফসফেট যোগ হইলেই কাইনেস শব্দটা চলে আসে। আর তুমি পড়তেছো কি হেক্সো, মানে গ্লুকোজ 6 কার্বন, এই কারণে নাম হয়েছে হেক্সোকাইনেস। ঠিক আছে, তাহলে দেখো কি সুন্দর, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট সৃষ্টিকালে এনজাইমের নাম হেক্সোকাইনেস। আরেকটা উদাহরণ দিচ্ছে দেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহার করা হয়েছে, পাইরুভিক অ্যাসিড কাইনেস, কারণ দেখো তখন আবার একটা ফসফেট অপসারণ হয়েছে, তাহলে ফসফেট যোগ করো অপসারণ করো কাইনেস থাকবে, আর যেই সাবস্ট্রেটের উপর করতেছে ওই সাবস্ট্রেটের নাম চলে আসছে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করতে গেলে কি ইউজ করতেছে, পাইরুভিক অ্যাসিড কাইনেস, তাহলে এটা কি সাবস্ট্রেট বিক্রিয়া দুইটা দামের সাথে মিল রেখে হয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে নামকরণের কথাবার্তা গেল। এখন আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস এমসিকিউর জন্য বা 1 মার্কের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে যে বক্সটা, যে প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কতখানি ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে গেলে বুঝবা যখন এই থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, দেখো আমি তোমাকে দাগাই দিই, সব প্রোটিনই এনজাইম আমরা জানি, কিন্তু যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত আর কিচ্ছু নাই ও হচ্ছে সরল এনজাইম। তাহলে আমি যদি এখানে লিখি যে পিওর প্রোটিন, ঠিক আছে, পিওর প্রোটিন আছে যে এনজাইমে সেটা হচ্ছে সরল। ঠিক আছে, আবার অনেক সময় দেখা গেছে একটা এনজাইম প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকে, তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা বলি কনজুগেটেড। তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা বলি কনজুগেটেড প্রোটিন, ওই এনজাইমকে আমরা বলি কনজুগেটেড। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা আসি যেটা, সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন তো বললা, এই যে অপ্রোটিন অংশ যেটা বলছে না, এই অপ্রোটিন অংশটাকে আমরা কি বলি, এই অপ্রোটিন অংশটাকে আমরা বলি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, এটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ, আর এই প্রোটিন অংশটাকে আমরা বলি অ্যাপোএনজাইম। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয় তখন একে আমরা বলি কোফ্যাক্টর, তখন একে আমরা কি বলি, কোফ্যাক্টর। এইটাকে আগের দিনে মানুষজন কি নামে ডাকতো, অ্যাক্টিভেটর নামে ডাকতো, কি নামে ডাকতো, অ্যাক্টিভেটর। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু হোয়াইট বোর্ডে এই জিনিসগুলা সুন্দর মতো লিখে আসি। আমরা কি বলছি মনে করো, শুধু প্রোটিন আর কিছুই নাই। ঠিক আছে, মনে করো 100% প্রোটিন, এটা হচ্ছে সরল এনজাইম।
তো এখানে হচ্ছে ভেজাল প্রোটিন, মানে প্রোটিন প্লাস প্রোটিন, আমরা বলি কনজুগেটেড। কনজুগেটেড প্রোটিন, ঠিক আছে। এই অফ প্রোটিন অংশকে আমরা বলি প্রোস্থেটিক গ্রুপ। এইটা যদি মেটাল হয় তখন একে আমরা বলি কোফ্যাক্টর, পূর্বে একে বলা হইতো অ্যাক্টিভেটর। আর প্রোটিন অংশকে আমরা বলি অ্যাপোএনজাইম। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের এনজাইমের ওই জায়গাটা। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু পড়তেই হবে। এবার আমরা আমাদের রেগুলার পড়ার মধ্যে চলে যাই। এটা তো আমরা অলরেডি তাহলে পড়ে ফেলছি। এখন এই যে কোএনজাইম নিয়ে কথা আসছে, যে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে, এই যে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ মানে অপ্রোটিন অংশটা যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন তাকে কোএনজাইম বলে। এটা কিন্তু কোএনজাইমের সংজ্ঞা শিখতে হবে তোমাকে, ঠিক আছে। কোএনজাইম কাকে বলে? যদি প্রস্থেটিক গ্রুপের প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তখন তাকে আমরা কোএনজাইম বলি, যেমন এফএডি, এনএডি, এটিপি, এগুলা। তো মেইন কাজ কি তোমার? তোমার কাজ হচ্ছে এগুলার পূর্ণরূপ শেখা। এই যে হচ্ছে 100% ইম্পর্টেন্ট। যে ফ্ল্যাভিন, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, এফএডিএইচ2 মানে রিডিউসড, হাইড্রোজেন যোগ করা মানে রিডিউস না, রিডিউসড ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এফএমএন মানে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কোএনজাইম এ মানে কো এ, ঠিক আছে। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এগুলো সব তোমাকে পড়তে হবে, এটা পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আসি আমরা এনজাইমের কাজের কৌশল, ঠিক আছে। যে এনজাইমের কাজের কৌশল নিয়ে দেখো ওইখানে টার্ম আছে কিছু, এগুলো তুমি বইয়ের মধ্যে পড়ে দেখাও, আমি তোমাকে আমার মতো পড়াই যাই আগে। এইটাই হচ্ছে তোমাকে বোঝানোর জিনিস, ঠিক আছে। খুব সুন্দর মতো সবাই শুনবা, ভালো মতো, যদি কোশ্চেন টোশ্চেন করি উত্তর দিও। আমরা জানি একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে? সাবস্ট্রেট। এবং বিক্রিয়া ঘটানোর জন্য মনে করো তোমার বডিতে এই তিনটা এনজাইম আছে। আমাকে বলবা এই বিক্রিয়া সম্পাদন করতে হইলে কোন এনজাইমটা লাগবে, মানে কত নাম্বার এনজাইমটা লাগবে, সবাই লেখো। ভেরি গুড, সবারটাই হয়েছে 3 নাম্বারটা, ঠিক আছে। কেন লাগবে 3 নাম্বারটা? কারণ এই এক ওইখানে ভালো মতো স্যুট করবে না বসে, 2 নাম্বারও ফিটিং হবে না, 3 নাম্বারটাই খালি ফিটিং হবে। তাহলে আমরা এখানে বসাইলাম, মনে করো যুক্ত হয়ে তারা তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তো আমরা তো বলছি বিক্রিয়া শেষে এনজাইম কেমন থাকে? অপরিবর্তিত থাকে। এবং আমরা জানি সাবস্ট্রেট ভেঙে এখন আমরা কি পাবো? প্রোডাক্ট পাবো।
তো এটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মনে করো শর্ত। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে 100টা চাবি দিলাম আর একটা তালা দিলাম, তালাটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে বললাম যে এবার তুমি চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করো। তো 100টার মধ্যে কি একটা চাবি দিয়ে তালাটা খুলবে? এখন তুমি তালা খুললা, আমি তোমার কাছ থেকে তুমি যেই চাবি দিয়ে তালা খুলছো সেই চাবিটা ফেরত নিলাম, নিয়ে বললাম এবার বাকি 99টা দিয়ে তুমি তালাটা খুলো। আদৌ কি তুমি তালাটা কোনোদিন খুলতে পারবা? পারবা না কিন্তু। ঠিক আছে? তার মানে কি প্রত্যেকটা জিনিসেরই জন্য নির্ধারিত একটা তালা আছে, আমি চাবি আছে, ওই তালা ওই চাবি যখন লক ম্যাচ না করবে কখনো এটা খুলবে না। ব্যাপারটা এইটা যে মনে রাখবা, সাবস্ট্রেটের যে স্থানে বা এনজাইম কোন একটা সাবস্ট্রেটের যে জায়গায় যুক্ত হইতে পারে ওই অংশটাকে বলে অ্যাক্টিভ সাইট। ওই অংশটাকে কি বলে? অ্যাক্টিভ সাইট। যখন তোমার বডি যখন তোমার বডি ওই সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইটের আকারের এনজাইম খুঁজে না পাবে তখন কিন্তু ওই সাবস্ট্রেট আমার বডি ভাঙতে পারবে না। তার মানে কি আমি তোমাকে হাজারো চাবি দেই না কেন, কোনো লাভ নাই যদি না আমি তোমাকে যেই চাবি দিয়ে তুমি তালা খুলছিলা ওই চাবিটা দিই। তার মানে কি যখনই তোমার কাছে ওই অ্যাক্টিভ সাইটের এগেইনস্টের সাবস্ট্রেট থাকবে তুমি অনায়াসে এই সাবস্ট্রেটটাকে ভেঙে প্রোডাক্ট তৈরি করে ফেলবা। এই যে তালা আর চাবির সাথে ব্যাপারটাকে কম্পেয়ার করা যায় দেখেই এর নাম হয়েছে কি, তালা চাবি মতবাদ বা লক এন্ড কি থিওরি। ঠিক আছে, কি নাম হয়েছে? লক এন্ড কি থিওরি। আমার কথা হচ্ছে জানো, এইটাকে আমার মতে সবচেয়ে গ্রহণযোগ্যতা দেওয়া উচিত। এবং আমরা যখন মেডিকেলে পড়ছি তখন দেখতাম যে এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছে, কিন্তু তোমাদের বইয়ে এসে দেখলাম ইনডিউসড ফিট থিওরিটাকে প্রায়োরিটি দিছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স বলছে যে ইনডিউসড ফিট থিওরির তো কোনো ভিত্তিই নাই। ইনডিউসড ফিট থিওরির মতো বলছে যে তোমার বডিতে মনে করো এরকম একটা সাবস্ট্রেট, আর তোমার কাছে মনে করো এইরকম একটা এনজাইম আছে, কিন্তু এই থিওরি মতে এই এনজাইম দিয়ে সাবস্ট্রেট ভাঙা যাবে কেন? তাদের কথা হচ্ছে এই এনজাইম এখানে এসে সুন্দর মতো নিজেরে ফিট করে নিবে। আর কথা হচ্ছে এনজাইমে ঠেকা পড়ছে কাজ করবে। যদি এরকম হইতো তাহলে শর্ত তো মানে না। কারণ তুমি দেখো যদি মনে করো ফিট করছে, আমরা ফিট করা একই, মনে করো তাহলে এখানে গিয়ে এইভাবে ফিট করলো। তো আমরা তো বলছি বিক্রিয়া শেষে এনজাইমকে অপরিবর্তিত থাকতে হবে। আর বিক্রিয়া শেষে তাহলে এনজাইমটা কোন রকম হবে? আবার সে তার আগের অবস্থায় এভাবে ফেরত যাবে নাকি আবার সেরকম হবে? এইটা নিয়ে কোথাও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এই কারণে আমি যখন মেডিকেলে পড়ছি আমাদের সময় ইন্ডাস্ট্রি থিওরিকে বলা হয়েছিল যে এটা একটা ভুল ধারণা, এটা সম্ভব না। কেন সম্ভব না এর উদাহরণ দিছিল আমার ম্যাডাম, যেটা বলছিল যে তুমি প্রতিদিন যে খাবার খাও তোমার বডি ওই ধরনের এনজাইম তৈরি করে, যার কারণে ওই ধরনের খাবার ভাঙতে তোমার কষ্ট হয় না, মানে তোমার ফুড পয়জনিং খুব কমনলি হয় না। কিন্তু মনে করো আজকে যদি তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাই যে জায়গার খাবার বা যেই ধরনের রান্না তুমি সবসময় খাও না, কিন্তু খাবার খারাপ না, খাবার ভালো, কিন্তু তুমি খাইছো তারপর তোমার শরীর খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে? কারণ তোমার বডি ওই খাবারগুলা ওই ধরনের এনজাইম মানে ওই ধরনের সাবস্ট্রেটের এগেইনস্টে যে অ্যাক্টিভ সাইটের এনজাইম তৈরি করা দরকার প্রতিদিন তৈরি করে না দেখে হুট করে নতুন খাবার পাওয়ার কারণে তোমার বডির একটু সময় লাগতেছে ওইটা অ্যাডজাস্ট করতে, যার কারণে ওই মেটাবলিজম ঠিক মতো হয় নাই দেখে শরীর খারাপ হয়ে গেছে। এবং একটা উদাহরণ দিছিলেন যে সৌদি আরব থেকে একজন মানুষ তোমার আত্মীয় স্বজন বাসায় আসা মাত্র 3 দিনের মাথায় তার পাতলা পায়খানা হয়, মানে ফুড পয়জনিং হয়। কেন হয়? এটাই কারণ, কারণ সে ওইখানে যখন খায় সবচেয়ে লেস স্পাইসি ফুড খায়, লেস স্পাইসি মানে ওরা ম্যাক্সিমাম জিনিস গ্রিল বার্নস চারকোল ফুড খায়। কিন্তু আমাদের দেশে আসার পরে কি খায়? আমরা গ্রেভি খাই এবং খুবই স্পাইস দিয়ে খাই, যার কারণে সে যখন হুট করে এটা নেয় তার বডির এনজাইম গুলা ওই নতুন খাবার ভাঙার জন্য যে এনজাইম তৈরি করা দরকার এটা করতে যে একটু ডিলে করে ফেলে, এই কারণে শরীরটা খারাপ হয়ে যায়। এমন তো না সারা যে সে মনে করো 4 মাস তোমার সাথে থাকতেছে 4 মাসে তার লুজ মোশন হইতেছে, এরকম কিন্তু না। কিন্তু শুরুর কয়দিন হবে, কারণ এরপরে আবার বডি ইউজড হয়ে যায়। তারপরে একটা সুন্দর উদাহরণ দিছিল যে আমরা আমাদের লাইফে কেন কষ্ট করি। আমরা আমাদের লাইফে কষ্ট করি একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করার জন্য। এই যে আমি আজকে পড়াইতেছি, তুমি পড়তেছো কেন? যে আজকে পড়লে পড়াশোনা করলে হয়তো তুমি পরবর্তীতে এটা অ্যাপ্লাই করতে পারবা, নিজে ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো হবে, যে কোনো গ্রাজুয়েশন লেভেলে হয়তো তুমি কোথাও একটা চান্স পাবা, আলটিমেটলি চাকরি করবা, টাকা পয়সা ইনকাম করবা, সুন্দর মতো খাওয়া দাওয়া পড়াশোনা, খাওয়া পড়া থাকা, এগুলাই তো মেইন বেসিক নিডস। তো তুমি বলতে পারো আমার তো পড়াশোনার কোনো দরকারই ছিল না, আমি তো যা খাইতাম তাই হজম করতে পারতাম, কারণ আমার তো এনজাইম আছেই। তো সবার আগে তুমি বইগুলা খায় ফেলতা, তারপরে যেহেতু শীতকাল ফ্যান খুলে খাওয়া শুরু করতা, এসি খাইতা, ইট বালু সিমেন্ট খুলে খাওয়া শুরু করতা। আদৌ কি এই সমস্ত জিনিস খাইলে তুমি হজম করতে পারবা?
পারবো না তো। তাহলে তোমার বডিতে যে যে থিওরিটা দিছে ইনডিউস ফিট থিওরি, এটা কিন্তু আসলে বাস্তবিক অর্থে কোনো ব্যাখ্যাই নাই। তো যাই হোক, এখন বইয়ে বলে দিছে, আমরা তো আর বইয়ের কথাকে মানা করতে পারবো না, কিন্তু তোমাকে যেটা সত্য সেটা আমি জানাই গেলাম। আর বইয়ের যেটা ইনডিউস ফিট থিওরিতে বলছিল যে শেপ চেঞ্জ করতে পারে, এই কারণে ওই ধরনের এনজাইমকে অ্যালোস্টেরিক এনজাইম বলে। যারা এইভাবে শেপ চেঞ্জ করতে পারে তাদেরকে কি এনজাইম বলে? অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের আচ্ছা, তাহলে পরে আমরা আমাদের বইয়ে চলে আসি। এই যে এখানে কথাগুলো লেখা আছে, এই যে ইনডিউস ফিট ইনহিবিটরের বাধা দানকারী, এখানে যে দেখো লিখছে অ্যালোস্টেরিক এনজাইম, যে আমি তোমাকে পড়াইছি। এখন আসি আমরা এনজাইমের ক্লাসিফিকেশন। আচ্ছা, এনজাইমের ক্লাসিফিকেশনটাও একটু সুন্দর মতো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? যে তোমাকে প্রশ্ন করতে পারে এনজাইম কয় প্রকার, যখনই বলবে তুমি মনে করো এনজাইম দুই প্রকার। কয় প্রকার? এনজাইম দুই প্রকার। কি কি? সরল এনজাইম, যৌগিক এনজাইম। মানে কি, যে আমরা একটু আগে পড়ছি না সরল এনজাইম কোনটা? শুধু প্রোটিন। আর যৌগিক এনজাইম মানে যে প্রোটিনের সাথে যদি অপ্রোটিন মানে প্রস্থিতিক গ্রুপ থাকে, ওইটাই যৌগিক এনজাইম। আর যৌগিক এনজাইমকে আবার অনেক ভাবে ভাগ করছে। প্রথমটা দেখো অক্সিডো রিডাকটেজ। প্রথমটা কি? অক্সিডো রিডাকটেজ। নামে দেখো কি আছে, অক্সিডো। মনে হয় না এটা অক্সিডেশন থেকে আসছে, যার মানে কি জারণ। তারপর আছে অক্সিডো রিডাকটেজ। রিডাকটেজ কথাটা কোথা থেকে আসছে? রিডাকশন থেকে আসছে, যার মানে কি বিজারণ। তাহলে কোনো একটা বিক্রিয়া তুমি যদি দেখো এখানে জারণ বা বিজারণের কথা উল্লেখ করছে, তাহলে সেটা কি? অক্সিডো রিডাকটেজ। যদি তুমি শিওর হয়ে যাও যে না এখানে খালি জারণই হয়েছে, তাহলে দেখবো এনজাইমের নামে অক্সিজেনেজ আছে। যদি দেখো তুমি শিওর না এটা বিজারণ হয়েছে, তাহলে তুমি কি বলবে? এটাকে রিডাকটেজ বলে। আবার বিজারণ মানে কি? হাইড্রোজেন যোগ করো না, বিজারণ মানে কি? হাইড্রোজেন। তাহলে এটাকে আমরা কি ডিহাইড্রোজিনেজ বলতে পারি না? তুমি দেখো এখানে লিখছে হাইড্রোজেন, অক্সিজেন ইলেকট্রন যুক্ত করা অথবা কোনো পদার্থ থেকে এগুলো বিযুক্ত করা। অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন বিয়োজন মানে হচ্ছে অক্সিডেশন মানে জারণ। আবার হাইড্রোজেন সংযোগ, অক্সিজেন বিয়োজন মানে ইলেকট্রন যোগ, এটা কি? রিডাকশন। কি? জারণ বিজারণ বিক্রিয়া করা। এই দেখো সাইটোক্রোম অক্সিডেজ, ফসফোগ্লিসারিলডিহাইড ডিহাইড্রোজিনেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। এই যে বিক্রিয়াটা দেখো, যে 3 ফসফোগ্লিসারালডিহাইড ফসফেটের সাথে বিক্রিয়া করে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। তো এখানে কে হেল্প করছে? এই এনএডিটা, কোএনজাইম এনএডি বিজারিত হয়েছে। বিজারিত হয়ে কি তৈরি করছে? এনএডিএইচ প্লাস এইচ প্লাস। সুতরাং এখন এখানে যে এনজাইমটা আসবে সে অবশ্যই কি বিজারণ ক্ষমতা আছে এমন এনজাইম, মানে কি ডিহাইড্রোজিনেস। দেখো কি করছো তুমি? ফসফোগ্লিসারালডিহাইড কে অ্যাসিডে পরিণত করছো না? এখানে এনজাইমের নাম দেখো ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। খেয়াল করছো? নামের সাথে কি সুন্দর করে বিক্রিয়ার প্যাটার্নটা মিলে গেল। এবং এই চ্যাপ্টারে যদি তোমাকে প্রশ্ন করে, তুমি যদি ভাবো আমাকে কি বানায় কোনো বিক্রিয়া দিয়ে তারপরে প্রশ্ন করবে, ইম্পসিবল, কোনোদিনও করবে না। যদি এখান থেকে কোনোদিন প্রশ্ন করার চিন্তা করে, এখানে রেডিমেড যে উদাহরণগুলো আছে ওই রেডিমেড উদাহরণগুলো দিয়েই প্রশ্ন করবে। আচ্ছা, এই যে দেখো একটা কথা লিখছি, এটা হচ্ছে আসলে আগের স্লাইডে দেওয়া উচিত ছিল। অথলিল, শোনো, আইইউবি একটা ক্লাসিফিকেশন আছে, আইইউবি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অন বায়োকেমিস্ট্রি। এরা এনজাইমকে 6টা ভাগে ভাগ করেন। কয়টা ভাগে? 6টা। কি দিয়ে মনে রাখবো আমরা? এই যে অথলিল, OTHLIL, মানে আমরা মনে রাখবো হচ্ছে এরকম অথলিল। একদম সিরিয়ালি তোমার বই 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ, আইসোমারেজ এন্ড লাইএজ। ওকে, একটু বলেছে বই মনে লাইএজ আগে আর লাইগেজ পরে। আচ্ছা, তো যাই হোক, আমার তো সিরিয়াল জানা দরকার নাই, আমার খালি নাম মনে রাখার দরকার। আমরা অথলিল মনে রাখলেই চলবে। এবার শুধু তুমি দেখো ট্রান্সফারেজ।
ট্রান্সফারেজ মানে কি, তুমি ট্রান্সফার করবা মানে প্রতিস্থাপন করবা, এখানে একটা গ্রুপ ছিল এটাকে সরায় তুমি অন্য একটা গ্রুপে বানায় দিবা, এটাই হচ্ছে ট্রান্সফারেজ। যেমন দেখো কি করছে, এই দেখো একটা গ্রুপকে অপসারিত করে অন্য একটা পদার্থে সংযুক্ত করতে সহায়তা করে। এনজাইমের নাম হচ্ছে কাইনেস, তুমি মনে রাখবো হচ্ছে টাকা, ট্রান্সফারেজ হচ্ছে কাইনেস। ট্রান্সফারেজটা কি, কাইনেস। যেমন কি করছে দেখো, গ্লুটামিক অ্যাসিড হতে একটা অ্যামোনিয়া যদি সরায় ফেলি আমরা, তখন এটা কিসে পরিণত হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তখন এটা কিসে পরিণত হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে, সরি ভুল বলছি আমি, গ্লুটামিক অ্যাসিড থেকে আমি অ্যামোনিয়া একটা সরায় নিলাম, তাইলে সেটা হচ্ছে তোমার অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করবে। কার সাথে বিক্রিয়া করলে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে। তাহলে মনে রাখবা, এই যে একটা গ্লুটামিক অ্যাসিড ছিল, যেখান থেকে আমি একটা মাইনাস করছি কি, NH2, ঠিক আছে, NH2টা কিন্তু আমি আসলে মাইনাস করছি, এবং পরে এটাকে বিক্রিয়া দিছে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে। বিক্রিয়া দেওয়ার পরে সে কি তৈরি করছে, বিক্রিয়া করার পরে সে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করবে। আর এই যে গ্লুটামিক অ্যাসিড ছিল, এই গ্লুটামিক অ্যাসিডটা হচ্ছে তোমার আলফা কিটো গ্লুটামেটে কনভার্ট হবে, ঠিক আছে, আলফা কিটো গ্লুটামিক অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে কি হলো দেখো, শুরু ছিল শুরুতে হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, যেটা পরে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিডে হয়েছে। মাঝখানে সে অ্যামোনিয়াটা কাকে দিছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে দিছে। পরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নিজেও চেঞ্জ হয়ে কি তৈরি করছে, অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করছে। তাই দেখো কেউই কিন্তু কারো নিজের ধর্ম রাখতে পারলো না, প্রত্যেকেই কিন্তু তার গ্রুপ পাল্টায় নিল। এই কারণে এই এনজাইমের নাম হচ্ছে ট্রান্সফারেজ। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি, তুমি পানি যোগ করতেছো। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি, আমরা পানি যোগ করতেছি। তুমি খেয়াল করে মনে রাখবা যে বিক্রিয়া, যেই বিক্রিয়া দিবে, যে বিক্রিয়ার তীর চিহ্নের আগে পানি আছে, ওইটাই হচ্ছে হাইড্রোলেস। তীর চিহ্নের আগে পানি থাকলে সেটা কি, হাইড্রোলেস। ওই দেখো সুক্রেজ, প্রোটিয়েজ, ফসফেটেজ, রেজ, এস, এস দিয়ে পড়ছো না, ওই এস মনে রাখলেই হবে। এই দেখা আসছে লাইয়েস, বললাম না আগে লাইয়েস। আচ্ছা, লাইয়েজের এনজাইমগুলোর নাম মনে রাখার জন্য আমরা লিখি হচ্ছে অফিস। লাইজের এনজাইমগুলোর নাম আমরা কি দিয়ে মনে রাখবো, অফিস। অ্যালডোলেজ, ফি দিয়ে ফিউমারেজ, স দিয়ে সাইট্রিক সিনথেটেজ, অ দিয়ে আরেকটা আছে আইসোসাইট্রেট লাইজ। তাহলে অ্যালডোলেজ, আইসোসাইট্রেট লাইজ, ফিউমারেজ, সাইট্রেট সিনথেটেজ, এগুলো সবাই কি, লাইএস। এখানে যে উদাহরণটা দিছে, এটা হচ্ছে তোমাদের যেদিন শারীরতত্ত্ব পড়ানো হবে তোমাদের আরো ক্লিয়ার হবে। শারীরতত্ত্বে একটা ধাপ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে দেখায় যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট ভেঙে তারা 3 ফসফোগ্লিসারিলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে। ওই অ্যালডোলেজ নামক এনজাইমটাই হচ্ছে লাইএস। অ্যালডোলেজ নামক এনজাইমটা কি, লাইএস। তাহলে এখানে আসলে কি হয় জানো, এখানে হচ্ছে হাইড্রোলেজও না, হাইড্রোলাইসিসও না, জারণ বিজারণও না, মানে অন্য একটা কায়দায় হচ্ছে তোমার ট্রান্সফার করে, অন্য একটা কায়দায়। ঠিক আছে, এই কথাটাই মনে রাখবা, সংজ্ঞা যদি দেয় তাহলে অন্য একটা কায়দায় কথা মনে রাখবা। আচ্ছা, আইসোমারেজ হচ্ছে কি, আণবিক সংকেত সেম, যেমন এই দেখো C6H12O6, এটা দিয়ে আমরা গ্লুকোজও বুঝি, এটা দিয়ে আমরা কি বুঝি, ফ্রুক্টোজও বুঝি। আমরা পড়ছি না যে গ্লুকোজের গাঠনিক সংকেত এরকম ষড়ভুজাকার, আর ফ্রুক্টোজের হচ্ছে এরকম পঞ্চভুজাকার, আমরা কিন্তু একে পড়ছি। তাই দেখো দুইজনের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত কি, ডিফারেন্ট। তাহলে এটাই আইসোমারের কাজ, হচ্ছে এমন একটা যৌগ থেকে আরেকটা যৌগে কনভার্ট করবে যে তুমি তোমার গাঠনিক সংকেতটা হচ্ছে পাল্টে যাবে, কিন্তু আণবিক সংকেত যেমন ছিল তেমনই আসে। এটাও ওই গ্লাইকোলাইসিস থেকেই তোলা, যে গ্লুকোজ 6 ফসফেট থেকে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেটে গেছে। তাহলে কি একই জিনিস, খালি আইসোমার নাম হয়েছে দেখো ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ। ওকে, আচ্ছা এখন আসো লাইগেজ। আমরা লাইগেজ এবং ফসফোরাইলেজ এটা একসাথে বলবো। লাইগেজ এবং ফসফোরাইলেজ আমরা একসাথে বলবো কেন, ভালো মতো খেয়াল করো, আমি যেভাবে বলি একটু সুন্দর মতো খেয়াল করো। লাইগেজ দেখো বিক্রিয়ায় এটিপি অংশগ্রহণ করছে, ফসফোরাইলেজেও দেখো এটিপি অংশগ্রহণ করছে। লাইগেজে এটিপি থেকে আমরা এডিপি এবং অজৈব ফসফেট পাইছি, কিন্তু ফসফোরাইলেজে আমরা কি পাবো, খালি এডিপি পাবো। ঠিক আছে, এভাবে তুমি রুল আউট করবা যে কোনটা কোন বিক্রিয়া। তাহলে এটিপি অংশগ্রহণ করলে বিক্রিয়ায় অ্যান্সার দুইটা হইতে পারে, একটা হইতে পারে লাইগেজ, একটা হইতে পারে ফসফোরাইলেজ। তারপর তুমি চিন্তা করলে আমার উৎপন্ন প্রোডাক্ট কি, উৎপন্ন প্রোডাক্টে যদি তুমি অজৈব ফসফেট এবং এডিপি দুইটাই পাও, তাহলে তুমি ধরবা এটা হচ্ছে লাইগেজ। আর যদি তুমি কেবলমাত্র এডিপি পাও, কোনো অজৈব ফসফেট না পাও, তাহলে সে কি, ফসফোরাইলেজ। ঠিক আছে, তাহলে ফসফোরাইলেজের উদাহরণটা হচ্ছে হেক্সোকাইনেস। ফসফোরাইলেজের উদাহরণটা কি, হেক্সোকাইনেস। আচ্ছা, লাইগেজের উদাহরণ দিছে গ্লুটামিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে গ্লুটামিন এডিপি, এই কারণে তোমাকে জাস্ট এটা দিয়ে চিনতে হবে।
আচ্ছা, রইল বাকি কে? কার্বক্সিলেজ। মনে রাখবা এই যে তীর চিহ্ন একটা বিক্রিয়ায় তীর চিহ্নের আগে বা তীর চিহ্নের পরে যে কোনো এক জায়গায় কার্বন ডাই অক্সাইড থাকা মানেই সেটা হচ্ছে কার্বক্সিলেজ। তুমি কার্বন ডাই অক্সাইড যোগ করো বা বাদ দাও, কার্বক্সিলেজ। তবে কার্বন ডাই অক্সাইড যদি আমাকে বাদ দিতে বলে, মানে এই জায়গাটায়, আমি হইলে অ্যান্সার দিতাম ডি কার্বক্সিলেজ। ভুল না কিন্তু, এটাও কারেক্ট। কারণ তুমি তো কার্বন ডাই অক্সাইড অপসারণ করতেছো, তাহলে ডি কার্বক্সিলেজ হওয়া উচিত। আর কার্বন ডাই অক্সাইড যদি তুমি বিক্রিয়া যোগ করো তখন তুমি এটাকে কার্বক্সিলেজ বলতে পারো। কিন্তু বইয়ে কিন্তু এরকম আলাদা করে নাই, বাট আমি তোমাকে বলে দিলাম যে কার্বন ডাই অক্সাইড একদম সরাসরি যোগ করলে আমরা এটাকে বলি কার্বক্সিলেজ, আর কার্বন ডাই অক্সাইড যদি অপসারিত হয় এটাকে আমরা বলি ডি কার্বক্সিলেজ। একটু আজানটা শেষ হোক। আসো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের টোটালটা শেষ। এখন এপিমারেজ নামে একটা জিনিস আছে যেটা আমরা ইউজুয়ালি পড়তে বলি না, কারণ এপিমার জিনিসটা তোমার এই লেভেলের জন্য না। সেই এপিমার কি? কার্বন অ্যাটমের কনফিগারেশন যদি চেঞ্জ হয়, মনে করো এই C4H8 আমি আঁকলাম, ঠিক আছে, মানে হচ্ছে কার্বন, ঠিক আছে। তুমি মনে করো এখানে হাইড্রোজেন দিলা, হাইড্রোজেন দিলা, কার্বনের তো এখানে একটা হাত হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এমন একটা এনজাইম আসলো যে এনজাইম করবে কি, এই দ্বিবন্ধনটাকে মনে করো হয় এখানে নিয়ে আসবে বা এখানে পাঠিয়ে দিল। এই যে হচ্ছে নিজেদের কার্বন কনফিগারেশনের যে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে একে অন্যের এপিমার। ঠিক আছে, এটা হচ্ছে একে অন্যের কি? এপিমার। তো যারা যে সমস্ত এনজাইমেতে হেল্প করে তাদেরকে এপিমারেজ বলে। যেমন দেখছে, দেখো, কোন পদার্থকে এপিমারে পরিণত করতে সহায়তা করে। এপিমার অণুগুলা কেবলমাত্র কি একটা কার্বন অ্যাটমের কনফিগারেশন দিয়ে পার্থক্য মণ্ডিত। খেয়াল করছো কি দিয়ে পার্থক্য করা হয় এদেরকে? কার্বন দিয়ে পার্থক্য করা হয়। এগুলো এমসিকিউতে আমরা কখনো আসতে দেখি নাই, কিন্তু বাই চান্স যদি দেয় এই কারণে। এবং আমি তোমাকে কি বললাম যে খালি তুমি এই বিক্রিয়াগুলাই পড়বা, নতুন কোনো বিক্রিয়া পড়বা না। এবং আমি দেখো তোমাকে কিন্তু বিক্রিয়া পুরো মুখস্থ করার জন্য না, কিছু কিছু বিক্রিয়া কিন্তু আমি তোমাকে টেকনিক্যালি চিনাই দিছি, যে তীর চিহ্নের আগে পানি, তারপরে তোমাকে চিনাইছি তীর চিহ্নের আগে পরে কার্বন ডাই অক্সাইড, তোমাকে চিনাইছি তীর চিহ্নের আগে এটিপি, তীর চিহ্নের পরে যদি খালি এডিপি হয় ফসফোরাইলেজ, এডিপির সাথে পিআই অজৈব ফসফেট, যেটা পিআই ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট থাকে, ওটাকে আমরা বলি লাইগেজ। গ্রুপই চেঞ্জ করে ফেলছে, সেটা হচ্ছে ট্রান্সফারেজ। আইসোমার মানে তো একই আণবিক গঠন, মানে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, সেটাকে আমরা কি বলতেছি? আইসোমারেজ। খেয়াল করেছো তুমি, ম্যাক্সিমাম জিনিস কিন্তু ওই টেকনিকের মধ্যেই পড়ে যাচ্ছে, খুব বেশি মুখস্থ নিয়ে জোরাজোরি করা লাগতেছে না, বুঝছো?
তাহলে এই গেল হচ্ছে আমাদের এতটুকুর কথাও শেষ। এবার আসে এনজাইমের কার্যকারিতায় প্রভাবক সমূহ। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। সিম্পল কথা দেখো, আমি তোমার বিক্রিয়া দিলাম, আবারও লিখলাম এটা, একে দিলাম হচ্ছে 1, একে দিলাম হচ্ছে 2। আমাকে বলো তুমি কিসের ঘনত্ব বাড়লে বিক্রিয়া সামনের দিকে যাবে, 1 না 2? লিখো, কিসের ঘনত্ব বাড়লে বিক্রিয়া সামনের দিকে যাবে, 1 না 2? ভেরি গুড। কারণ বিক্রিয়কের যদি আমি এটা বাড়াই তাহলে এটা সুন্দর মতো কোন দিকে যাবে, ডান দিকে যাবে। ভেরি গুড। আবার যদি আমি এই পাশ বাড়াই তাহলে বিক্রিয়া কি হবে, এদিকে আসবে। ঠিক আছে তো? আচ্ছা, এদের জন্য কিছু নির্ধারিত তাপমাত্রা আছে, পিএইচ আছে, আমি তোমাকে পড়াবো। কিছু আয়নের উপস্থিতি এনজাইমের কার্যকারিতা বাড়ায় কমায়, এই তিনটা জিনিস তুমি মুখস্থ করাবো। আর বাকি জিনিস তুমি এটা থেকে অ্যান্সার করবা যে কোন পাশেরটা বাড়াইলে ডানে যাবে, কোনটা বাড়াইলে পেছনে আসবে। এই দেখো, আসলে তাপমাত্রায় দেখো 40-এর উপরে এবং 0-র নিচে গেলে কার্যকারিতা কমে যায়। সুন্দর তাপমাত্রা কত, 35 থেকে 40, মানে এই তাপমাত্রায় এরা সবচেয়ে ভালো কাজ করে, এই কারণে একে পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার বলে। তারপরে পিএইচ এর জন্য যেটা আসো সেটা হচ্ছে আমরা এভাবে পড়ি, পিনের উপরে সিট। ঠিক আছে, পিনের উপরে সিট। তো আমরা কেউ বানান মিলাবো না, আমরা উচ্চারণ মিলায় মিলায় পড়বো। ঠিক আছে, দেখো পি দিয়ে হচ্ছে মনে রাখবা পেপসিন। দেখো ইন, ইন দিয়ে কোন উচ্চারণটা আসে, ইনভার্টেস। ইন দিয়ে কোনটা আসে, ইনভার্টেস। এস, এস দিয়ে বানান মিলাইলে হবে না, উচ্চারণ কোনটা আসে, সেলুবায়েস। আই দিয়ে যদিও না, জিনিসটা ইউ দিয়ে, কিন্তু উচ্চারণ করলে কি ইউরিয়েজ আসতেছে না, ইউরিয়েজ। তাহলে আমরা এই আই দিয়ে মনে রাখবো এটা হচ্ছে ইউরিয়েজ। তাহলে যেটা বাকি রইলো সেটা কি, ট্রিপসিন। যেটা বাকি রইলো সেটা কি, টি দিয়ে, ট্রিপসিন। এবং পিনের উপরে সিট, এই সিরিয়ালি লিখছি কারণ হচ্ছে আমরা কম থেকে বেশির দিকে যাব। দেখো পেপসিন হচ্ছে 2, ইনভার্টেজ হচ্ছে 4.5, সেলুবায়োজ হচ্ছে 5, তারপরে দুটো হচ্ছে 7 আর 8। 2, 4.5, 5, 7, 8, 2, 4.5, 5, 7, 8 মনে রাখবো। ঠিক আছে, 2, 4.5, 5, 7, 8। আমরা কি হবে, পিনের উপরে সিট, মানে কম থেকে বেশির দিকে আমরা গেছি। 2 এর পাশে বসাবা পি, ইনরে বসাবা 4.5-এর আগে, এস বা সেলুবায়াসকে বসাবা 5-এর আগে, আর 7-এর আগে বসাবা হচ্ছে ইউরিয়েজ, আর 8-এর আগে বসাবা হচ্ছে ট্রিপসিন। তারপরে সেই যে ধাতু, যে কিছু কিছু ধাতুর উপস্থিতি এনজাইমের কার্যকারিতা বাড়ায়, কিছু কিছু হচ্ছে কমায়। তো আমরা আমরা মনে রাখবো হচ্ছে কোনগুলো কমায়, এই যে এই তিনটা হচ্ছে কমায়। তো কিভাবে পড়ি আমরা, আমরা এটা এভাবে পড়ি যে বেশি কাজ করলে কর্মদক্ষতা কমে। কাজটাকে যদি আমরা এভাবে ভেঙে লিখি, ঠিক আছে, আমরা যদি বেশি কাজ করি তাহলে আমাদের কর্মদক্ষতা কমে যাবে। কাজটাকে আমরা ক আজ লিখলাম, ক দিয়ে কপার, আজ দিয়ে পুরোপুরি এজি বা সিলভার, আর শুধু জ দিয়ে হচ্ছে জিঙ্ক। ওকে, আচ্ছা এখন কিছু জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার দেওয়া আছে, এটা আমি তোমাকে একটা ছক গতদিন তো আমি লেখাইছিলাম, আজকে দেখলাম যে লেখায় মানে সময় লেগে যায় অনেক, এই কারণে আমি তোমাকে এটা এখানে তৈরি করে নিয়ে আসছি, তোমাদের আমি এখনই প্রোভাইড করবো এটা। ঠিক আছে, এই যে এই জিনিসটা পরে দেখাইতেছি, আগে আমি একটু এনজাইমের প্রভাবগুলো তোমাকে পড়াই ফেলি। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এমসিকিউর প্রশ্ন আসবেই।
ঠিক আছে, ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ বা গুরুত্ব কি কি আসবে, কিভাবে পড়বা, আমি যে যে শব্দগুলা মার্ক করব তোমার কাজ হচ্ছে এগুলা মার্ক করে পড়া। তোমাকে বলবে ফলের রস তৈরিতে কোনটা, পেকটিন, ফলের রস তৈরিতে পেকটিন, আর কিছু না। পনির তৈরিতে রেনিন, পনির তৈরিতে রেনিন। কাপড়ের দাগ মোচন করতে অ্যামাইলেজ লাইপেজ। ঠিক আছে, চামড়া লোম মুক্ত করতে, লোম মুক্ত করতে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তো দেখো, দাগ মোচন করতে হচ্ছে অ্যামাইলেজ লাইপেজ, আর লোম মুক্ত করতে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ক্ষত নিরাময়, ঠিক আছে, ক্ষত নিরাময়ের এনজাইমটার নাম লেখা নাই, তুমি লিখে রাখো। ক্ষত নিরাময়কারী এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন। ক্ষত নিরাময়কারী এনজাইমের নাম কি? ট্রিপসিন। ক্ষত নিরাময়কারী এনজাইমের নাম কি? ট্রিপসিন। আচ্ছা, হজম সংশোধনের জন্য দেখো তোমার কি লাগে, পেপসিন, অ্যামাইলেজ, পেপেইন। একটা আছে না যে হাজমোলা খায় না মানুষজন, কি সব জিনিসপত্র, যাদের হজমের সমস্যা, এগুলো একটু একটু হজমের সমস্যার কারণে না, অনেকে তো টেস্ট ভালো লাগে এই কারণে খায়, ইউজুয়ালি দেখো মেয়েরা এগুলা খায়। তো আমরা এরকম মনে রাখলাম যে আপু হাজমোলা খায়। ঠিক আছে, তার মানে হজমের জন্য আমার কি লাগবে, আপু, অ্যামাইলেজ, পেপসিন, পেপেইন। প্রাণ রসায়নে দেখো, ইউরিয়া শনাক্ত করবা ইউরিয়েজ দিয়ে, ইউরিক অ্যাসিড শনাক্ত করবা ইউরিকেজ দিয়ে। চোখের ছানির অস্ত্রোপচার, এটা আবার ইম্পর্টেন্ট। ডক্টর জোসেফ স্পিনা 1980 সালে ট্রিপসিন এনজাইম প্রয়োগ করে এই অপারেশন করেন। উনি কতটুকু সরু ছিদ্র করেন, 0.025 সেন্টিমিটার, 0.025 সেন্টিমিটার ছিদ্র করেন। ওকে। আচ্ছা, চিকিৎসায় এনজাইমের ব্যবহার, এই দেখো, ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ নির্ণয় কত তা নির্ণয়ের জন্য আমরা গ্লুকোজ অক্সিডেজ ও পার অক্সিডেজ ব্যবহার করি। তার মানে শর্করার পরিমাণ নির্ণয় করতে আমরা গ্লুকোজ অক্সিডেজ এবং পার অক্সিডেজ ব্যবহার করি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রোটিওলাইটিক। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ, এগুলো কিন্তু এরকম পড়ানোর মানে মনে রাখার টেকনিক এরকম নাই, বারবার পড়তে পড়তে হচ্ছে আসলে মনে থাকে। যে এখানে হচ্ছে যে সবগুলা তোমার দেওয়া আছে, সেলুলোজ, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, ক্যাটালেজ, জাইমেজ, লাইপেজ, ওই যে জৈবিক কার্যক্রমে যেগুলো ছিল ওটা সব এরকম নোট করা আছে, তুমি এটা সুন্দর মতো এখান থেকে পড়তে পারবা। অনেক ইম্পর্টেন্ট, যেগুলো লাল কালি দিয়ে দিছি এগুলো হচ্ছে 1000% ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিটুকু আমরা পড়াই ফেলি। আইসক্রিম ক্যান্ডি তৈরিতে দেখো, ল্যাকটেজ এনজাইম ব্যবহার করে নরম মোলায়েম আইসক্রিম তৈরি হয়, আর ইনভার্টেজ ব্যবহার করে ক্যান্ডি। তাহলে ইনভার্টেজ, ক্যান্ডি, ল্যাকটেজ, নরম মোলায়েম আইসক্রিম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। জমাট বাঁধা রক্ত, ঠিক আছে, দেখো মস্তিষ্ক ধমনীর জমাট রক্ত কলাতে আমরা কি ব্যবহার করি, ইউরোবাইলেস। কি ব্যবহার করি, ইউরোবাইলেস। আর এটা তুমি লিখে রাখো, হৃৎপিণ্ডের ক্ষেত্রে, মানে হৃৎপিণ্ডের জমাট বাঁধা রক্ত এগুলা গলাইতে আমরা ব্যবহার করি স্ট্রেপ্টোকাইনেজ। ঠিক আছে, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, স্ট্রেপ্টোকাইনেজ। বুঝতে হবে তো? তাহলে পরে এখন আমাকে তোমরা সবাই লিখবা যে এক হার্ট অ্যাটাকের পেশেন্টকে কি দিব আমরা, হার্ট অ্যাটাকের পেশেন্টকে আমরা কি দিব।
ঠিক আছে, অবশ্যই আমরা স্ট্রেপ্টোকাইনেজ দিব, এগুলো মনে থাকে যেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা দেখো, ফটোগ্রাফিক শিল্পে জেলাটিন পরিষ্কার করতে প্রোটিয়েজ, এই কাগজ শিল্পেটা আমার কাছে আবার ইম্পর্টেন্ট মনে হয়েছে পরীক্ষার জন্য, কারণ দেখো এটাকে অনেকগুলা ভাবে প্রশ্ন করা যায়, যে বর্ণহীন করার সময় ব্লিচিং এর পরিমাণ কমাতে আমরা জাইলানেজ দেই, কি দিই আমরা? জাইলানেজ। আর কাগজে মসৃণতা আনতে পানির পরিমাণ কমাইতে আমরা দিই সেলুলেজ। তাহলে দেখো যে ব্লিচিং এর পরিমাণ কমাতে দিই আমরা জাইলানেজ, মসৃণতা আনতে পানির পরিমাণ কমাইতে আমরা দিই সেলুলেজ, আর লিগনিন অপসারণ করে যদি কাগজকে মসৃণের কথা বলে, খেয়াল করো মসৃণতা আনতে জাইলানেজ, কিন্তু যদি একবারে লাইন লিখে দিল যে লিগনিন অপসারণ করে কাগজকে মসৃণ করো, তাহলে হচ্ছে লিগনিনেস। তাহলে খেয়াল করছো যে তিনটা জায়গা থেকে প্রশ্ন করা যায়। রাবার শিল্পে হাইড্রোজেন পারঅক্সাইড, পরিবেশ সংরক্ষণে লেস ইম্পর্টেন্ট, জীব প্রযুক্তি ও নরমাল রিডিং পড়বা। ডিটারজেন্ট হিসেবে আমরা ব্যবহার করি সেরিন, প্রোটিয়েজ, আলফা অ্যামাইলেজ। ঠিক আছে, তো এটা এভাবে মনে রাখা যায় আপাস। ঠিক আছে, দেখো এ তোমার একটা এ দিয়ে হচ্ছে অ্যামাইলেজ, পি দিয়ে হচ্ছে প্রোটিয়েজ, আর পরের এস দিয়ে হচ্ছে সেরিন। আচ্ছা, এখন আসলে এনজাইম কো এনজাইমের পার্থক্য দিছে একদম নর্মাল কথাবার্তা। এনজাইম যেহেতু বস সবকিছুই করবে, বড় অণু, প্রোটিন ধর্মী, সাইজ দেখো কত বড় বড়, একা কাজ করে, কিন্তু এখান থেকে খেয়াল রাখবা 50 থেকে 60 ডিগ্রিতে গেলে এনজাইম কোনো কাজে আসে না, কিন্তু কো এনজাইমটা তুমি যে কোনো টেম্পারেচারে নিয়ে কাজ করতে পারবা, যার কারণে কো এনজাইমকে ডায়ালাইসিস করা যায় কিন্তু এনজাইমকে যায় না। আবার কো এনজাইম কিন্তু ভিটামিন, অনেক ভিটামিন কো এনজাইম হিসেবে কাজ করে, যেমন ভিটামিন কে, ভিটামিন বি, এরা কো এনজাইম হিসেবে কাজ করে, কিন্তু এরা এনজাইম হিসেবে কখনো কোনো ভিটামিন কাজ করে না। ঠিক আছে, তাহলে ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, এটা মনে রাখবে। এই উদাহরণ দিচ্ছি দেখো, প্রোটিয়েজ, লাইগেজ, এটিপি, এনএডি, এগুলা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের অ্যাকচুয়াল পড়ার কথাবার্তা শেষ। তাহলে পরে আমরা যদি শুরু থেকে বলি কথা, যে চ্যাপ্টার থেকে তোমাকে আসলে কি পড়তেই হবে, তো আসি আমরা, যেটা প্রথমে আমি একটু কার্বোহাইড্রেট নিয়ে বলি। ঠিক আছে, এই পুরা চ্যাপ্টারের, না না ক্রিয়েটিভের জন্য দেখবা না কেন? দেখবা দেখবা, অবশ্যই ক্রিয়েটিভের জন্য দেখবা। এই চ্যাপ্টার থেকে তো ক্রিয়েটিভ মানে, আমি তোমাকে আবার বলতেছি, বানায় ক্রিয়েটিভ দিতে গেলে বিক্রিয়া বানাবে না, যা আছে তাই দিবে, কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন তো ঘুরে ফিরে করা যায়। ঠিক আছে, এটা এমন কোনো কিছু না। তো আমি কিন্তু তোমাকে একটা এট এ গ্ল্যান্স সামারি দিয়ে দিচ্ছি, যে এই এই জিনিসগুলো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। তুমি এই এই জিনিসগুলো যদি তোমার খাতার মধ্যে নোট থাকে সুন্দর মতো করে, স্পেশালি ক্লাসিফিকেশন গুলা, এক্সাম্পল গুলা, এগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর
এনজাইম পার্টটা ম্যাক্সিমাম কেসে হচ্ছে 2 মার্কের যে প্রশ্ন আসে না, বৈশিষ্ট্য বা তোমার হচ্ছে যে সকল এনজাইমই প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম না, ওই জিনিসগুলো থেকে রিটেন আসে। আর তোমার ব্যবহারিক জীবনের প্রয়োগ টয়োগ এগুলো এমসিকিউর জন্যই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা, আমি তোমাকে কিন্তু পুরোটা দিলাম। তো যতটুকু সম্ভব আমি কি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে পড়ানোর জন্য। এরপরেও যদি তোমাদের মনে করো পড়তে যেয়ে বা এই পড়া শেষ হয়ে গেলে যে শেষ তা তো আর না, পড়ার পরেও দেখবে অনেক সময় সমস্যা আসতে পারে, তখনও কিন্তু তোমাদের জন্য প্রবলেম সলভিং যে বা যে একটা আছে পোস্ট আছে, ওই পোস্টের মধ্যে যে যে লিখবা, ঠিক আছে, তাইলেই হবে। যেগুলো দেওয়ার মতো বা যেগুলো আমি শোনো, আমি কিন্তু সবগুলো রিপ্লাই দেই, আবার কিছু দেই না। কেন দেই না? যে কিছু আমি ক্লাসে বলছি, তার মানে কি তুমি যদি ক্লাসটা আবার একটু শুনো তাহলে তোমার নিজেরও উপকার হবে, ক্লাসটা আবার করা হবে, এবং মনে করো তোমার যে সমস্যাটা ছিল সলভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ যেহেতু এখন আমাদের কাছে সময় আছে। তো যাই হোক, আজকে তো এক ব্যাচের রেজাল্ট দিল। তো আজকে এখন এক সেন্সে কেউ মনে করতে পারে যে কি লাকি তারা, আবার আরেক সেন্সে আমি যেটা মনে করি তাদের মতো আনলাকি আর কেউ নাই। কেন? কারণ তারা এখন বুঝেই উঠতে পারবে না যে কার আসলে পজিশন কেমন। অনেক এভারেজ বিলো এভারেজ স্টুডেন্ট এখন গোল্ডেন পাইছে, অনেক অনেক পড়ুয়া স্টুডেন্টও গোল্ডেন পাইছে। যে ইন্টার পরীক্ষা হলে কিন্তু এরকম হইতো না, কারণ শোনো, ম্যাট্রিক একটা রকমের পড়া, ইন্টার টোটালি ডিফারেন্ট। ইন্টার কিন্তু অনেক কঠিন, সময় কম, সিলেবাস হিউজ, পড়তে হয় অনেক, লেখার প্যাটার্ন যদি একটু ভুল করো তাহলে অনেক পিছিয়ে পড়বা। তো সেই হিসেবে ওরা রেডিমেড পাইছে, ওরা খুশি হতে পারে। কিন্তু যখন এখন আলটিমেটলি গ্রাজুয়েশনের জন্য অ্যাডমিশন সেকশনে যখন আসবে, তখন বোঝা যাবে যে অনেক গোল্ডেন এরা, দেখবা আমি তো কিছুই পারি না। তো ঠিক আছে, তো এই কারণে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে পরীক্ষা হওয়াটা আমি আসলে অনেক বেশি পছন্দ করি। তো আমরা চাই তোমাদের ক্ষেত্রে পরীক্ষা হোক, তোমরা পড়াশোনা করো। তোমাদের সব সময় আমার কথা হচ্ছে, যা পড়বা খাতা বানাইতে হবে, যা পড়বা খাতা বানাইতে হবে, সুন্দর মতো নোট খাতা থাকতে হবে, লিখতে হবে, শুনে শুনে এগুলো মনে হয় যে মনে আছে, কিন্তু আসলে থাকে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কথা। তো সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আবার দেখা হবে। যদি আমাদের পরে আবার কোনো সেগমেন্ট থাকে, যতদিন আমি মোটামুটি মনে করো দেশে আছি বা ফ্রি আছি, ততদিন আমি তোমাদের ক্লাস নিয়ে নিয়ে দিব। তো এটাই হচ্ছে কথা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।